আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সম্পর্কে, এবং আজকের যে টপিক সেটি হচ্ছে নিরাপদ রন্ধন পদ্ধতি। এই টপিক থেকে তোমাদের প্রশ্ন আসবে এবং বেশ কয়েকটি প্রশ্ন আসবে। তো সেক্ষেত্রে এই টপিকটি তোমাদের খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে পরীক্ষার জন্য। আমি যা কিছু প্রশ্ন তোমাদের শেয়ার করে দিচ্ছি, প্রত্যেকটি প্রশ্ন খুব ভালোভাবে পড়বে, বারবার প্র্যাকটিস করবে, তাহলেই যথেষ্ট। যারা নিয়মিত ক্লাসগুলি করো, আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের বারবার বলে থাকি যে ক্লাসগুলো কিন্তু নিয়মিত করবে, তাহলে তোমরা প্রত্যেকেই 70+ নম্বর তোমরা পাবে, প্রত্যেকেই যারা রেগুলারলি ক্লাসগুলি করবে। তো প্রথম চান্সেই, প্রথম পরীক্ষাতেই যারা খুব ভালো স্কোর নিয়ে পাস করতে চাইছো, যারা চাকরি পেতে চাইছো, তারা অবশ্যই রেগুলারলি ক্লাসগুলি করবে। প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে। দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি রোধ করতে কাঁচা মাংস কত তাপমাত্রার নিচে সংরক্ষণ করা উচিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কি বলা হচ্ছে প্রশ্নে? ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি রোধ করতে কাঁচা মাংস কত তাপমাত্রার নিচে সংরক্ষণ করা উচিত? এটা সঠিক উত্তর হয়ে যাবে 4 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে। 4 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি রোধ করতে কাঁচা মাংস সংরক্ষণ করা উচিত। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে রান্নার আগে হাত ধোয়ার জন্য কমপক্ষে কত সেকেন্ড সাবান দিয়ে ঘষা উচিত? এগুলো কিন্তু জানতে হবে। খুবই সিম্পল প্রশ্ন, কিন্তু সঠিক উত্তর জানতে হবে যে আসলে কত সেকেন্ড সাবান দিয়ে হাত ঘষতে হবে। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 20 সেকেন্ড। 20 সেকেন্ড, এটা কিন্তু নিয়ম। রান্নার আগে হাত ধোয়ার জন্য কমপক্ষে 20 সেকেন্ড সাবান দিয়ে ঘষা উচিত। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ক্রস কন্টামিনেশন বলতে কি বোঝায়? ক্রস কন্টামিনেশন এটার মানে কি? দেখো, এটার মানে হচ্ছে এক খাবার থেকে অন্য খাবারে জীবাণু ছড়ানো। এক খাবার থেকে অন্য খাবারে জীবাণু ছড়ানো, অর্থাৎ কোনো একটি খাবার নোংরা, কোনো একটি খাবার আগে থেকেই জীবাণুতে ভরপুর, তো তার পাশে যদি একটি ভালো খাবার থাকে, সেই খাবারে কিন্তু জীবাণু ছড়াবে। তো এক খাবার থেকে অন্য খাবারে জীবাণু ছড়ানোকেই বলা হয় ক্রস কন্টামিনেশন। সেটার জন্য কিন্তু সব সময় সতর্ক থাকতে হবে। সেই জন্য ঢাকা খাবার খেতে নেই, বা ঢাকা খাবারের পাশে ভালো খাবার রাখতে নেই। ঢাকা খাবারে অনেক সময় বিভিন্ন জীবাণু হয়ে যেতে পারে, মাছি বসবে, তো সেই জীবাণু কিন্তু ভালো খাবারে ছড়াবে। তো এটাই হচ্ছে ক্রস কন্টামিনেশন। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কাঁচা মাংস এবং শাকসবজি কাটার জন্য কি করা উচিত? কাঁচা মাংস এবং শাকসবজি কাটার জন্য কি করা উচিত? তো এখানে তোমরা সবসময় মনে রাখবে, কাঁচা মাংস একটা আলাদা জিনিস আর শাকসবজি একটা আলাদা জিনিস। তো সেক্ষেত্রে তোমরা আলাদা আলাদা চপিং বোর্ড কিন্তু ব্যবহার করবে, আলাদা আলাদা চপিং বোর্ড। মাংসর জন্য আলাদা চপিং বোর্ড কাটাকাটির জন্য, আর শাকসবজির জন্য আলাদা চপিং বোর্ড বা কাটাকাটির জন্য তোমাদের কিন্তু জিনিসপত্র ব্যবহার করতে হবে। এটাই নিয়ম, আলাদা আলাদা চপিং বোর্ড ব্যবহার করা উচিত। পরবর্তী প্রশ্ন, ফ্রিজ থেকে বের করা বরফ জমা
শক্ত মাংস নিরাপদভাবে গলাবার সেরা উপায় কী? ফ্রিজ থেকে বের করা বরফ জমা শক্ত মাংস, অর্থাৎ যখন ফ্রিজে রাখা হয় তখন সেই মাংস কিন্তু অনেক শক্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। তো সেটাকে নিরাপদভাবে গলাবার সেরা উপায় কোনটি, অর্থাৎ সঠিকভাবে কিভাবে গলানো যাবে? তো দেখো, এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হবে নর্মাল ফ্রিজে রেখে দেওয়া। নর্মাল ফ্রিজে রেখে দেওয়া অর্থাৎ যে তাপমাত্রা সেটা সাধারণ অবস্থায় রেখে দেওয়া, নর্মাল ফ্রিজে রেখে দেওয়া, তাহলেই কিন্তু নিরাপদভাবে গলবে। ঠিক আছে, এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে রান্নার পর বেঁচে যাওয়া খাবার কত ঘন্টার মধ্যে ফ্রিজে রাখা উচিত? রান্নার পর যে খাবারটা বেঁচে যায় সেটা কত ঘন্টার মধ্যে ফ্রিজে রাখা উচিত, তারপরে রাখলে হবে না। এটার সঠিক উত্তর হয়ে যাচ্ছে 2 ঘন্টার মধ্যে। 2 ঘন্টার মধ্যে কোনো রান্না করার পর যে খাবারটা বাড়তি খাবার সেটা 2 ঘন্টার মধ্যেই কিন্তু ফ্রিজে রাখতে হবে, না হলে খারাপ হয়ে যাবে। পরের প্রশ্নে বলা হচ্ছে মুরগির মাংস সম্পূর্ণ নিরাপদভাবে সেদ্ধ হয়েছে কি না তা বোঝার জন্য ভেতরের তাপমাত্রা কত হওয়া উচিত? মুরগির মাংস সম্পূর্ণ নিরাপদভাবে সেদ্ধ হয়েছে কি না তা বোঝার জন্য ভেতরের তাপমাত্রা কত হওয়া উচিত, অর্থাৎ ভেতরের তাপমাত্রা কত থাকতে হবে তাহলে আমরা বুঝব যে নিরাপদভাবে বা সঠিকভাবে সেদ্ধ হয়েছে, কারণ সেদ্ধ কিন্তু হতে হবে। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 74 ডিগ্রি সেলসিয়াস। 74 ডিগ্রি সেলসিয়াস বা এটা হচ্ছে 165 ডিগ্রি ফারেনহাইট। গ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন, খাবারে জীবাণুর বংশবৃদ্ধির জন্য বিপজ্জনক অঞ্চল ডেঞ্জার জোন কোন তাপমাত্রা সীমাকে বলা হয়? খাবারে জীবাণুর বংশবৃদ্ধির জন্য বিপজ্জনক অঞ্চল কোন তাপমাত্রা সীমাকে বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 5 ডিগ্রি থেকে 60 ডিগ্রি সেলসিয়াস। 5 ডিগ্রি থেকে 60 ডিগ্রি সেলসিয়াস এই যে তাপমাত্রা, এই তাপমাত্রায় কিন্তু খাবারে জীবাণুর বংশবৃদ্ধির জন্য বিপজ্জনক অঞ্চল। এই তাপমাত্রাটা 5 ডিগ্রি থেকে 60 ডিগ্রি। পরের প্রশ্ন, শাকসবজি ধোয়ার সঠিক সময় কোনটি? শাকসবজি ধোয়ার সঠিক সময় কোনটি, এগুলো কিন্তু জানতে হবে আইসিডিএস কর্মী এবং সহায়িকাদের জন্য। শাকসবজি ধোয়ার সঠিক সময় কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কাটার আগে। কাটার আগেই কিন্তু শাকসবজিকে ভালো করে ধুতে হবে। কাটার পরে ধুলে কিন্তু হবে না, কাটার পরে ঠিকভাবে ধোয়া যায় না, কাটার আগেই ধুতে হবে, তাহলে ভালোভাবে ধোয়া যায়। পরের প্রশ্ন, ডিম রান্নার সময় কোন বিষয়টি নিশ্চিত করা জরুরি? ডিম রান্নার সময় কোন বিষয়টি নিশ্চিত করা জরুরি? কি হবে কারেক্ট আনসার? এটা কারেক্ট আনসার হয়ে যাবে যে ডিমের কুসুম ও সাদা অংশ যেন শক্ত হয়। ডিমের যে কুসুম এবং সাদা অংশ সেটা যেন শক্ত হয়, তাহলেই বোঝা যাবে যে রান্না হয়েছে ঠিকঠাক করে। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি 11 নম্বর প্রশ্নে। ফ্রিজে কাঁচা মাংস কোথায় রাখা উচিত? ফ্রিজে কাঁচা মাংস কোথায় রাখা উচিত? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে ফ্রিজের একদম নিচের তাকে।
ফ্রিজের একদম নিচের তাকে যাতে রস অন্য খাবারে না পড়ে। কাঁচা মাংস অর্থাৎ কাঁচা মাংসের সাথে যাতে অন্য কোনো খাবারের মিশ্রণ না ঘটে কোনোভাবেই, সেদিকে কিন্তু নজর রাখতে হবে। এবং সবচেয়ে ভালো যে পদ্ধতি সেটা হচ্ছে ফ্রিজের একদম নিচের তাকে যাতে রস অন্য খাবারে না পড়ে। রস অন্য খাবারে পড়া মানে কি, জীবাণুর সেখানে সংক্রমণ ঘটবে, অর্থাৎ ক্রস কন্টামিনেশন হবে। সব সময় আমাদেরকে ক্রস কন্টামিনেশনটা কিন্তু মনে রাখতে হবে, যাতে কোনোভাবেই এক খাবার থেকে অন্য খাবারে রোগ জীবাণু না ছড়ায়। পরবর্তী প্রশ্ন, রান্নাঘরে ব্যবহৃত কাপড়ের তোয়ালে বা স্ক্রাবার কতদিন পর পর পরিষ্কার বা পরিবর্তন করা উচিত? এগুলো দেখো খুবই সহজ, খুবই পরিচিত এক একটি প্রশ্ন, কিন্তু এগুলো সঠিক উত্তর তোমাদের জানতে হবে। রান্নাঘরে ব্যবহৃত কাপড়ের তোয়ালে বা স্ক্রাবার কতদিন পর পর পরিষ্কার বা পরিবর্তন করা উচিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নিয়মিত বা খুব দ্রুত জীবাণু জমে থাকে বলে। অর্থাৎ যত দ্রুত সম্ভব তত দ্রুতই কিন্তু তাদের সেই সমস্ত কাপড়গুলিকে পরিবর্তন করতে হবে বা পরিষ্কার করতে হবে, যত দ্রুত সম্ভব। এরপর দেখো, মাইক্রোওয়েভে খাবার গরম করার সময় কোন পাত্রটি ব্যবহার করা সম্পূর্ণ অনিরাপদ? মাইক্রোওয়েভে খাবার গরম করার সময় কোন পাত্রটি ব্যবহার করা সম্পূর্ণ অনিরাপদ? কোনটি হবে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পাতলা ও সাধারণ প্লাস্টিক বা মেটালের ধাতব পাত্র, এগুলো কিন্তু সম্পূর্ণ অনিরাপদ। এরপর দেখো পরের প্রশ্ন, একবার রান্না করা খাবার পুনরায় গরম করার সময় কি নিয়ম মানা উচিত? অর্থাৎ খাবার রেডি হয়েছিল, খাবার তৈরি হয়েছিল, একবার রান্না করা হয়েছে, রান্না করা খাবার আবার পুনরায় গরম করার সময় কি নিয়ম মানা উচিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ধোঁয়া ওঠা ভালো মতো গরম করা। ধোঁয়া ওঠা ভালো মতো কিন্তু গরম করা, অর্থাৎ ভালোভাবে কিন্তু গরম করতে হবে। রিহিটিং যেটা নিয়মটা, সেটা কিন্তু ভালোভাবে ধোঁয়া ওঠা ভালোভাবে গরম করা, অর্থাৎ যেন ধোঁয়া ওঠে। পরবর্তী প্রশ্ন, তেল অতিরিক্ত গরম হয়ে ধোঁয়া উঠলে কি ক্ষতি হয়? তেল অতিরিক্ত গরম হয়ে ধোঁয়া উঠলে কি ক্ষতি হয়? অর্থাৎ তেলটাকে যদি আমরা অতিরিক্ত গরম করি তাহলে একটা সময় পর কিন্তু ধোঁয়া ওঠে। তো সেই ধোঁয়া উঠলে কি ক্ষতি হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তেলের যে পুষ্টিগুণ, তেলের তো পুষ্টিগুণ আছে, সেই তেলের পুষ্টিগুণ কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং ক্ষতিকর উপাদান তৈরি হয়। অর্থাৎ সেই তেল যদি ধোঁয়া উঠে যায় তাহলে কিন্তু সেই তেলকে ব্যবহার না করাই ভালো, অর্থাৎ সেই তেল ফেলে দেওয়াই কিন্তু ভালো। কারণ সেই তেলের মধ্যে যা পুষ্টিগুণ সেটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায়, তার সাথে সাথে ক্ষতিকর উপাদান কিন্তু তৈরি হয়, অর্থাৎ সেটা কিন্তু ক্ষতিকর। তাহলে তেল গরম করার সময় যাতে অত্যধিক বেশি যাতে গরম না হয় সেদিকেও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, ক্যান বা টিনের ক্যান বা টিনের খাবার ব্যবহারের আগে কোন জিনিসটি পরীক্ষা করা জরুরি? ক্যান বা টিনের খাবার ব্যবহার করার আগে কোন জিনিসটি পরীক্ষা করা জরুরি? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মেয়াদের শেষ তারিখ, অর্থাৎ এক্সপায়ারি ডেট, এবং টিনটি খোলা বা ফুটো কিনা, অর্থাৎ টিনটি সঠিকভাবে প্যাক আছে কিনা, কোনো জায়গায় ফুটো আছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে, যাতে বাইরে থেকে কোনো বাতাস বা রোগ জীবাণু প্রবেশ না করে ভেতরে।
তার সাথে সাথে এক্সপায়ারি ডেটটাও কিন্তু আমাদেরকে চেক করে নিতে হবে যে কবে প্যাকেজ হয়েছে আর কতদিন পর্যন্ত তার ভ্যালিডিটি আছে, সেগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, কাঁচা দুধে কোন ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে যা পাস্তুরাইজেশন বা ফোটানোর মাধ্যমে নষ্ট হয়? কাঁচা দুধে কোন ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে যা পাস্তুরাইজেশন বা ফোটানোর সময় নষ্ট হয়? কি হবে? তো তোমরা অবশ্যই মনে রাখবে, এটাকে বলা হয় ইকোলাই। ইকোলাই ইকোলাই অর্থাৎ সালমোনেলা। সালমোনেলা বা ইকোলাই কিন্তু বলা হয়। এটা ক্ষতিকর ব্যাকটেরিয়া যা কিন্তু থাকতে পারে, যা পাস্তুরাইজেশন বা ফোটানোর সময় তা কিন্তু নষ্ট হয়। তাহলে কাঁচা দুধ কিন্তু ফোটানো জরুরি। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, সবুজ শাকসবজি রান্নার সময় অতিরিক্ত সেদ্ধ করলে কি ক্ষতি হয়? সবুজ শাকসবজি কিন্তু অতিরিক্ত সেদ্ধ করা যাবে না। ওভার কুকিং, অতিরিক্ত সেদ্ধ, সেটা কিন্তু করা যাবে না। তাতে কি ক্ষতি হয়? তাতে যেটি ক্ষতি হয় সেটা হচ্ছে শাকসবজির মধ্যে যে ভিটামিন থাকে এবং খনিজ উপাদান থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। অতিরিক্ত সেদ্ধ কিন্তু ক্ষতিকর। সব সময় মনে রাখবে, সবুজ শাকসবজি যতটা পারা যায় কম সেদ্ধ, যতটা পারা যায়, অর্থাৎ খাওয়ার মতো হলেই হলো, মোটামুটি খাওয়ার মতো হলেই হলো। তাহলেই পুরো ভিটামিন বা যে খনিজ উপাদান সেটা পুরোপুরি পাওয়া যায় 100%-এর কাছাকাছি। কিন্তু যদি অতিরিক্ত সেদ্ধ করা হয়, ওভার কুকিং করা হয়, তাহলে এগুলোর কোনোটিই থাকে না, ভিটামিনও শেষ এবং খনিজ উপাদানও কিন্তু শেষ হয়ে যায়। তো দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, রান্নাঘরে কাজ করার সময় নিজের সুরক্ষার জন্য কোন পোশাকটি পরা উচিত নয় কিন্তু বলা হয়েছে। কোন পোশাকটি পরা উচিত নয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ঢিলেঢালা বা ঝুলন্ত হাতার পোশাক। ঢিলেঢালা বা ঝুলন্ত হাতার পোশাক কিন্তু পরা উচিত নয়, কারণ যে কোনো সময় আগুন লেগে যেতে পারে। তো সেক্ষেত্রে সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে রান্নাঘরে কাজ করার সময় কোনোভাবেই ঢিলেঢালা পোশাক বা ঝুলন্ত পোশাক পরা কিন্তু উচিত নয়। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, ছত্রাক বা ফাঙ্গাস ধরা পাউরুটি বা খাবারের ক্ষেত্রে কি করা উচিত? ছত্রাক বা ফাঙ্গাস ধরা পাউরুটি বা খাবারের ক্ষেত্রে কি করা উচিত? অর্থাৎ কোনো পাউরুটি যদি ছত্রাক বা ফাঙ্গাস ধরা হয় বা যদি কোনো খাবারে ছত্রাক বা ফাঙ্গাস ধরা শুরু হয়, তাহলে কি করা উচিত? তো সেক্ষেত্রে যেটি করণীয় সেটা হচ্ছে পুরো খাবারটি কিন্তু ফেলে দেওয়া উচিত। কোনোভাবেই কোনো খাবার যদি সাদা সাদা হয়ে যায়, বিশেষ করে পাউরুটিতে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই কিন্তু ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ হয়, বা খাবারের ক্ষেত্রেও অনেক ঘন্টা পর সাদা ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণ কিন্তু হয়, সাদা বা নীল। তো সেক্ষেত্রে সেগুলোও কিন্তু একটু নজর দিতে হবে, আর তখন পুরো খাবারটি কিন্তু ফেলে দেওয়া উচিত। ঠিক আছে, তো এই হচ্ছে নিরাপদ রন্ধন পদ্ধতি থেকে 20টি বাছাই করা প্রশ্ন উত্তর, যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। আরও বিভিন্ন প্রশ্ন উত্তর আমি তোমাদের শেয়ার করে দেবো। তো সেক্ষেত্রে নিয়মিত ক্লাসগুলি তোমরা ফলো করবে, কারণ নিয়মিত ক্লাসগুলি যদি তোমরা না করো তাহলে অনেক কিছু কিন্তু মিস হয়ে যাবে। পরীক্ষা সময় দেখবে কিছু প্রশ্ন পারছো, আবার কিছু পারছো না। তো সেই জন্য আমি তোমাদের বলছি যে প্রত্যেকটি ক্লাস করবে, তাহলেই তোমরা 70+ নম্বর প্রত্যেকেই পাবে, কেউ বাদ যাবে না। প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।